নির্বাচন ও সংস্কার নিয়ে আজ থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু। বিকেলে প্রথম সভায় অংশ নেবে বিএনপি। আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন। শিগগিরই আরও 40 জনের অনেকেই ভুগছেন মানসিক অস্থিরতায়। দক্ষতার ঘাটতিতে বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকের মজুরি কম। চাহিদা ভিত্তিক কর্মী তৈরির পরিকল্পনা সরকারের। এই মানুষগুলি অফকোর্স তাদের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। এই স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি। কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘর নিয়ে আগ্রহ কম দেশীয় পর্যটকদের। সরকারি পৃষ্ঠপোষকতার পরিসর বাড়ানোর তাগিদ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। জাতীয় নির্বাচনের আগে সংস্কার বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হচ্ছে আজ বিকেলে। প্রথম সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম সভায় অংশ নেবে বিএনপি। নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব। পর্যায়ক্রমে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে 6 মাস মেয়াদী এই কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন প্রধান 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানরা। এই কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ গ্রহণে ঐকমত্য তৈরিতে আলোচনা হবে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে। জুলাই আন্দোলনে মুমূর্ষু অচেনা যুবককে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পারভীন অবশেষে আলো ফিরে পেলেন চোখে। তার চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে কর্নিয়া। তবে যাত্রাবাড়ির 18 জুলাইয়ের ভয়াবহ সেই স্মৃতি আজও তাকে পুড়িয়ে মারছে প্রতিনিয়ত। 6 মাসে জাতীয় চক্ষু বিজ্ঞান এবং ভিশন আই হাসপাতালে 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করা হলেও অপেক্ষমান আরও 40 জন। এদিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% ভুগছেন মানসিক অস্থিরতায়। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। ভয়ঙ্কর 24-এর 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ নিহতদের রক্তাক্ত স্তূপের মধ্যে আটকে পড়া মুমূর্ষের হাতের ইশারায় ছুটে গিয়েছিলেন নারী শ্রমিক পারভীন। তাকে টেনে বের করতেই আবারও পুলিশের গুলি। বুকের ওপরে লাশ হয়ে গেল অচেনা সেই যুবক। ততক্ষণে একটি গুলি চোখ ভেদ করে পারভীনের কর্নিয়ায় আঘাত হানে। বাম চোখে অন্ধকার নেমে আসে পারভীনের। এমন মানুষ এর কিনা ভাবে কেউ মারা গেছে, কেউ রাত নাই, কেউ পা নাই। মনে হয় যে গরু জবাই করলে যে এর কিনা রক্ত, এর কিনা যাত্রাবাড়ি রক্ত। এরপরে একটা ছাত্র পুরা শরীরে আহত, এত মানুষের মধ্যে দিয়ে লড়ে উঠছে। পরে আমি দৌড়াই গেছি, উঠাই এনে যান খাড়া করলাম, দৌড়াইয়া পুলিশগুলো ওই পাড়াতে বাইরিয়ে এসে সমানে ওরে গুলি করা লইছে। ওর শরীরের রক্ত সব ছিটা ছিটা আমার গায়ে। ওই সারাটা আমার কোলে হিয়ানি মারা গেছে গো। 6 মাস পর শ্রীলঙ্কা থেকে আনা কর্নিয়ায় নতুন করে চোখের আলো ফিরেছে তার। গুলি যাওয়ানে আমার এই চোখের মধ্যে আইয়া পড়লো। মনে হলো কি যে এত বড় একটা ইট চোখের মধ্যে কেউ মাইরা দিছে, এতটা খারাপ লাগছে, মনে কলজাটা বাড়ি করে নইয়া গেল। আর এদিন যেসব তো রাস আর যেসব তো রক্ত দেখছি, এটি মানে কেউ জিগেল মনে পড়লো এদিন আর ঘুমাইয়ে না কেন হাত পরে দুর্বল হইয়া যায়। বরিশালে গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টি হারিয়েছিল তরিকুলও। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজুর রহমানের সহযোগিতায় শ্রীলঙ্কা থেকে আনা 2টি কর্নিয়া পারভীন ও তরিকুলের চোখে
প্রতিস্থাপন করা হয়। বিনামূল্যে পাওয়া কর্নিয়া প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ভীষণ আয় হাসপাতাল। ইউএসের এক আঙ্কেলের সাথে কথা হয়, মোহাম্মদ হাফিজুর রহমান। তো ওনার জারিয়ে আর কি আমি এই হসপিটালে আসি, ওনাদের সাথে যোগাযোগ হয়, ওনার মাধ্যমে আর কি কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয় আল্লাহর রহমতে। আন্দোলনে আহত কর্নিয়া গ্রহীতাদের ধানমন্ডির ভীষণ আই হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে প্রথম দুটি বিনামূল্যে করে দিলেও পরবর্তী প্রতিস্থাপনের ব্যয় বহন করতে দাতব্য সংস্থা বা যে কোনো হৃদয়বানের সহযোগিতা চেয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। যে কেউ যদি আমাদের কাছে নাম লিখে দেয়, নাম জানাতে চায় যে হ্যাঁ আমরাই পরবর্তী কর্নিয়া যাদের লাগবে, কারণ অন্তত একজন রোগীর দায়িত্ব আমি নিব, আমাদের তালিকাভুক্ত থাকলো, রোগী এবং এই ব্যক্তি সরাসরি ব্যক্তিগত যোগাযোগ করুক, এটাই আমরা চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, আন্দোলনে সারা দেশে গুলিবিদ্ধ হয়ে এক চোখের আলো হারিয়েছেন 5 শতাধিক। 50-এর বেশি দু চোখের আলো হারালেও একেবারে কিছুই দেখতে পান না প্রায় 20 জন। চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% মানসিক অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, আঘাত পাবার 2 সপ্তাহ পরেও যারা চোখের সঠিক চিকিৎসা পাননি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো মেটাল প্লেটের ধাক্কা এটা চোখ সহ্য করতে পারে না এবং এটা কম্পাউন্ড ইনজুরি হয়। আসলে অধিকাংশ ক্ষেত্রেই যে গুলি এটা বের করা যায় না, এটা একদম চোখের পিছনে চলে যায় এবং দৃষ্টিশক্তি অধিকাংশ ক্ষেত্রেই এটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রথম দফায় নেপাল থেকে কর্নিয়া এনে আহতদের 2 জনের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 1100 জনের মধ্যে প্রায় 70 জনের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 40 জনের একান্তভাবে কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু দেশে কর্নিয়া না থাকায় দীর্ঘ 6 মাসে মাত্র 4 জনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষবারের ন্যায় শ্রীলঙ্কা থেকে কর্নিয়া এনে বাকিদের কর্নিয়া প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভীষণ আই হাসপাতাল। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। অদক্ষ কর্মী পাঠানোর কারণে বহির্বিশ্বের কর্মক্ষেত্রে তুলনামূলক কম বেতন পান বাংলাদেশি কর্মীরা। এই সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে দুবাই সফররত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখন টেলিভিশনকে জানান, চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিদের বেতন ভাতা ও সুবিধা সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন কামরুল হাসান জনি। বিদেশের মাটিতে কাজের দিক থেকে মনোযোগী হওয়ায় বাংলাদেশি কর্মীদের সুনাম রয়েছে, কিন্তু দক্ষতার অভাবে বেতন কাঠামোর দিক দিয়ে পিছিয়ে প্রবাসীরা। এই সংকট সমাধানে গেল বছরের অক্টোবরে উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য সহ বেশ কটি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পুনর্নির্ধারণ করে দেওয়া হয় ন্যূনতম বেতন ভাতা ও সুবিধা সম্পর্কিত শর্ত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সর্বনিম্ন 800 দিরহাম এবং সৌদি আরবের ক্ষেত্রে 800 রিয়াল বেতন নির্ধারণ রয়েছে। নির্ধারিত এই হারের ভিত্তিতে কর্মীর চাহিদা আছে এমন দেশের চাহিদাপত্র বা ভিসা দূতাবাস দ্বারা সত্যায়নের সময় যাচাই করা হচ্ছে সর্বনিম্ন বেতন কাঠামো। দীর্ঘদিন ভিসা জটিলতা থাকলেও এ আওতায় আছে আমিরাত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, 3 বছরে আমিরাতে পা রেখেছেন 2,47,000-এর বেশি বাংলাদেশি কর্মী। দুবাই ও উত্তর আমিরাতে থাকা বাংলাদেশ কনসুলেটের তথ্য বলছে, গত 2 থেকে 3 বছরে সত্যায়ন করা হয়েছে হিসাব রক্ষক, বিক্রয় কর্মী, টেকনিশিয়ান ও নিরাপত্তা প্রহরী সহ 14টি আলাদা পেশার ভিসা। প্রবাসীরা বলছেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের বেতন কাঠামো নিয়েও সরকারকে আরও গুরুত্ব দেওয়া উচিত। এখনকার যারা আসছেন, দে আর ভেরি মাচ স্মার্ট, তাদের গেট আপ, সেট আপ, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এভরিথিং ইজ ডিফারেন্ট দ্যান আগে যারা আসছে। তো এই মানুষগুলি যখন আসছে, এই মানুষগুলি অফকোর্স তাদের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। এবং আমি শুধু মনে করলে হবে না, ওই যে কথাটা শুরুতে আপনাকে বললাম, এটাতে গভর্নমেন্টকে একটা ভালো রোল প্লে করতে হবে। এদিকে বেতনের দিক দিয়ে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ হয়ে কর্মীদের বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দূতাবাসের। দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো কত নির্ধারণ করে রেখেছে এবং তাদের কর্মীর সাথে আমাদের কর্মীর পারস্পরিক স্কিলটা কোথায়। যদি আমরা তাদের সমান বেতন নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে আমাদের কর্মীরা যদি তাদের কর্মীদের তুলনায়
দক্ষতায় কম হয় তাহলে কোনো রিক্রুটমেন্ট কোম্পানি আমাদের লোকজন নেবে না। এ বিষয়ে দুবাইয়ে সফরকালে এখন টেলিভিশনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দক্ষ ও প্রশিক্ষিত জনবল রপ্তানির লক্ষ্যে বিদেশি কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে অন্তর্বর্তী সরকার। আমরা দেখছি যে কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন, এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। অভিজ্ঞতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহে আরও বেশি গতি আসবে বলে মত রেমিটেন্স যোদ্ধাদের। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। পটুয়াখালীর কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘরে রয়েছে ৯০টি নদীর পানির নমুনা, ৭০০ বই, বিলুপ্তপ্রায় মাছ ধরার উপকরণ এবং স্থানীয় নদীগুলোর তথ্যসহ আরও অনেক কিছু। এটা দেখতে বেশ আগ্রহ আছে বিদেশিদের, তবে সাড়া কম দেশের পর্যটকদেরও। দর্শনার্থী টানতে পানি জাদুঘরের পরিসর বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। এই সমতলে জলের সাথে মানুষের মিতালি আজন্ম। জলাধার, হ্রদ, সাগর কিংবা নদীমুখে তৈরি পৃথিবীর অন্যতম এই বদ্বীপে সব উৎসের পানির রং বা গুণাগুণ কিন্তু এক নয়, রয়েছে অনেক বৈচিত্র্য। তবে সময়ের বিবর্তনে এই সহজলভ্য স্বচ্ছ পানি হয়ে উঠেছে দুর্লভ বস্তুতে। নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও মানুষ্যসৃষ্ট নানান প্রতিকূলতায় হারিয়ে যাচ্ছে নদ নদী, ধ্বংস হচ্ছে পানির উৎস। এই উৎস সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও পানির গুরুত্ব সবার কাছে তুলে ধরতে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে তোলা হয় দেশের একমাত্র পানি জাদুঘর। সেখানেই দেখা মিলে দুই শিক্ষার্থীর, এসেছেন পানি সম্পর্কে জানতে। জেলে ভাইরা মাছ ধরতো, সেগুলোর পেন্টিংগুলো দেখে আমরা অভিজ্ঞতা লাভ করি। তারপর এখানে বিভিন্ন আগের যে আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো, এগুলো এখানে সংরক্ষণ করা আছে, আমরা এগুলো দেখে জ্ঞান লাভ করি। বিভিন্ন নদীর পানি সংগ্রহ করা হয়েছে এখানে, আমরা সব জায়গায় আমি যাই গিয়ে দেখতে পারি না, তার জন্য আমরা এখানে আসি দেখছি। জাদুঘরে স্বচ্ছ কাচের পাত্রে সংরক্ষিত প্রায় ৯০টি নদ নদীর পানির নমুনা ও প্রায় ৭০০টি নদীর ইতিহাস সমৃদ্ধ বই পুস্তক। আছে গ্রাম বাংলার মাছ ধরার বিভিন্ন বিলুপ্তপ্রায় উপকরণ, মাটি ও কাঁসার তৈরি তৈজসপত্র। এছাড়া ব্যতিক্রমধর্মী জাদুঘরটিতে রয়েছে স্থানীয় নদীগুলোর তথ্য। নদীগুলো হারিয়ে যাচ্ছে, সেই পানিগুলো আমরা তুলে রাখছি। অনেকে এসে দেখে যে আসলে এর ভিতরে অনেক নদী চলে গেছে, তারা বলে যে আসলে এই নদীটার পানি আজকে এনে দেখে গেলাম, এও এসে অনেকে বলে। এই যে দেখেন পিছিয়ে যেগুলো আছে এগুলো অনেকে দেখে নাই। দেশ থেকে বিদেশ দিয়েও কথা বলি, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায়, সেখানেও বলি যে আমাদের ইউনিয়নে একটা পানি জাদুঘর আছে, আপনারা যাবেন এবং কী জন্য পানি জাদুঘরটা করা হয়েছে সেটাও আপনারা জানবেন। কুয়াকাটা পর্যটন কেন্দ্র থেকে ১৬ কিলোমিটার দূরে জাদুঘরটি সম্পর্কে মানুষের জানাশোনা নেই তেমন। বিশ্বের ৭ম ও এশিয়ার প্রথম এই জাদুঘর দেখতে বিদেশি অতিথিদের আগ্রহ বেশ। It's really good that they managed to explain what the museum is about as well. Like for example, the boat downstairs, it represents what will happen if there's a dam and there's not enough water to the local people. So I think that was a good representation as well. নদীকেন্দ্রিক জীবন ও জীবিকাকে সঙ্গে নিয়ে নদ নদীর হারিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে জাদুঘরের সামনে। পানি যে একটা সম্পদ, নদী যে একটা সম্পদ, সেই ব্যাপারে সচেতনতা নেই এবং সেটার নানাভাবে খর্ব করা হচ্ছে এবং নষ্ট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা শুরু করি আমাদের গবেষণা। তখন আমরা চিন্তা করলাম
একটা জায়গায় সবাইকে আনা যায় কি করে? এমন একটা মিউজিয়াম যেখানে মানুষের আজকের গল্পটা বলবে এবং তার যে নানা ধরনের সমস্যা সেগুলোকে নিয়ে আসবে, সেও জানতে পারবে, শিখতে পারবে। 2014 সালের 29 ডিসেম্বর জাদুঘরটি প্রতিষ্ঠা করে অ্যাকশনএইড বাংলাদেশ। বেসরকারি সংস্থা আভাসের সহযোগিতায় পানি জাদুঘরটি পরিচালনা করছে কলাপাড়া জনকল্যাণ সমিতি। বেসরকারি এই পানি জাদুঘরে এসে দেখা মিলছে 85টির বেশি নদীর পানির নমুনা। আর এই নদীগুলো এখন অনেকগুলোই আর বেঁচে নেই। যারা কিনা এই জাদুঘর পরিচালনা করছে তারা বলছে বেসরকারি উদ্যোগের চেয়ে যদি সরকারিভাবে এই পানি জাদুঘর পরিচালনা করা হয় তাহলে নতুন প্রজন্ম আরও অনেক কিছু জানতে পারবে পানি নিয়ে। শাহাদাত অফরো, এখন পটুয়াখালী। সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হবার পর 22 বছর পেরিয়েছে, তবে এখনও পর্যটন নগরী খ্যাত শহরে নেই পর্যাপ্ত গণপরিবহন। বিপাকে পড়ছেন শহরের সাধারণ মানুষ। অনেক জনপ্রতিনিধি গণপরিবহন নিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সন্দীপন শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঘড়িতে তখন সকাল 9টা। প্রথম ক্লাস ধরতে একদল শিক্ষার্থীর অপেক্ষা গণপরিবহনের। বাসের অপর্যাপ্ততায় তাদের একমাত্র ভরসা সিএনজি চালিত অটোরিকশা। শুধু শিক্ষার্থীরাই নন, বরং সিলেট নগরীর নানা শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম গণপরিবহন। 50 টাকা করে হুমায়ুন 15 টাকার ভাড়া তারা লয়। সংখ্যা বেশি, গাড়ি কম। আমরা চাই আর একটু বেশি হইতো, গাড়ি বেশি হইতো। এটা তো টাকাও বাঁচে, সময়ও বাঁচে, বুঝছেন, এটার দরকার আছে। সিলেট নগরীর আয়তন ও জনসংখ্যা বিবেচনায় বাড়েনি গণপরিবহনের সংখ্যা, যার স্পষ্ট প্রভাব পড়েছে নগর জীবনে। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশা বা রিকশার উপর নির্ভরশীলতায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এমনকি অটোরিকশার দৌরাত্মে নগরীর যানজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি সহ যত অটোরিকশা আছে, ছোট ছোট পরিবহনগুলা, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। সকালে বাচ্চারা আসার সময় যদি সে গাড়ি না পায় তখন যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা বলে থাকে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। পার্কিং সংকট, বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা না থাকার পাশাপাশি অটোরিকশার চৌকরাঙ্গানির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ নগর পরিবহন সংশ্লিষ্টদের। গাড়ি রাখতামও পারি না, আমরা সিএনজি লেগুনা টমটম এটা আমরা বাধা দেয়। অনেক সময় আমরা মায়ের ফসাদও করছি। যদি আমরা গাড়ি রোড আরো বাড়াইতাম পারি, কোম্পানি আমরা গাড়ি বাড়াই, অবশ্যই মানুষের চাকরি আর ওইখানে হইব, মানুষের সুযোগ পাইব। পর্যটন নগরী সিলেটের এ সমস্যার সমাধানে দেশের অন্যান্য বড় শহরের মতো সার্কুলার রোডের সীমানা নির্ধারণ করে দ্বিতল বাস ও মিনি বাস চালুর পরামর্শ নগরীর বিশিষ্টজনদের। সিটি মানে সিটি বাস থাকবে, এইখানে সেই ধরনের যদি একটা বাস চালু হতো এবং নগরীর রোডগুলো কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব হতো। আমরা চাই নগর সার্ভিসটা সিলেটে ডেভেলপ করুক। নগর সার্ভিসটা ডেভেলপ করলে সিলেটে যে ট্রাফিক ইস্যু নিয়ে একটা ক্রনিক একটা ইস্যু, এটাতে আরও অনেক বিষয় আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ট্রাফিক ইস্যুকে কমানো। 2019 সালে 45টি মিনি বাস নিয়ে শহর এবং শহরতলির 4টি রুটে নগর এক্সপ্রেস চালু হলেও মাত্র 5 বছরের মাথায় এই বাসের সংখ্যা নেমে এসেছে মাত্র 11টিতে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রায় 80 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিলেট শহরে 10 লাখের উপর মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় জনদুর্ভোগ পোহাতে হয় তাদেরকে প্রতিনিয়ত। এই জনদুর্ভোগ কমাতে সিটি বাস আরও বৃদ্ধি করার বিকল্প নেই, এমনটাই বলছেন নগরবাসী। সন্দীপন শুভ, এখন সিলেট। কয়েক দশক আগেও গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল বায়োস্কোপ, তবে এখন খুব একটা চোখে পড়ে না। এই যে কারণে কিশোরগঞ্জের মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলায় কাঠের জাদুবাক্সটি আলাদাভাবেই নজর কাটছে দর্শনার্থীদের। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। বায়োস্কোপ বিস্ময়কর বিনোদনের বাক্স, যেখানে চোখ লাগিয়ে দেখা মেলে ছবির আশ্চর্য এক জগতের। কালের বিবর্তনে বিনোদনের জনপ্রিয় অনেক মাধ্যম হারিয়ে যেতে বসেছে। বায়োস্কোপ যেন তাদেরই উত্তরাধিকার।
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় দর্শকের নজর কেড়েছে বায়োস্কোপ। মেলায় দেখা মিলে মঈনুদ্দিনের। ৩০ বছর ধরে বায়োস্কোপ নিয়ে ঘুরতে ঘুরতে তার নামই হয়ে গিয়েছে বায়োস্কোপওয়ালা মঈনুদ্দিন। কিন্তু বর্তমানে শুধু বায়োস্কোপের উপর নির্ভর করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নতুন মানুষের চিনে না করে চিনাচ্ছি, এটা একটা বায়োস্কোপ ঐতিহ্য। এটা আগে এক সময় টিপির মতন আছিল, এটা গ্রামে চাউল দিয়ে 4 আনা 8 আনা 5 টাকা করে দেখছে অনেক মানুষের, বিভিন্ন মানুষের। মেলায় অনেক শিশুই প্রথমবারের মতো দেখেছে বায়োস্কোপ, জানিয়ে তাদের আগ্রহের শেষ নেই। এই জাদুর বাক্সে চোখ রেখে প্রাপ্তবয়স্করাও হয়ে পড়েছেন স্মৃতিকাতর। এই প্রথমবার বাস্তবে মেলায় দেখতে পাচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগছে। আগের মুক্তিযুদ্ধ, সাপের খেলা দেখাচ্ছে, সদরঘাট দেখেছি, নীলপুরি দেখেছি, তারপরে আলমগীর শাহানা দেখেছি। ঐতিহ্যতম একটা নিদর্শন হচ্ছে কি এই বায়োস্কোপ, এটা সচরাচর দেখা যায় না, এখানে এসে অনেক ভালো লাগছে। এখন আবার নতুন করে আসছে, এর জন্য আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেলায় যাতে এই বায়োস্কোপটা রাখার উদ্যোগ নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম বায়োস্কোপের সাথে পরিচিত হতে পারবে। বায়োস্কোপের নেশা সহজে না ছাড়লেও তথ্য প্রযুক্তির এই যুগে সেই নেশা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে। অনেক বায়োস্কোপওয়ালা জীবিকার তাগিদে ছেড়েছেন এই পেশা। পুরনো আমলের যে এই বায়োস্কোপ, যে এই বক্সটা, এটাতে আমি দেখতেছি শিশুদেরকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটার প্রতি মানুষের প্রচন্ড রকমের বাচ্চাদের আগ্রহ। ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সুতরাং আমার মনে হয় পুরনো জিনিসগুলোকে যদি নিয়ে আসা হয়, তাহলে এটা জনপ্রিয়তা থাকবে। বায়োস্কোপ শুধু কাঠের বাক্স নয়, যেন এক স্মৃতির জানালা। সেই স্মৃতিকে ধরে রাখার প্রয়াসেই অল্প কিছু মানুষ এখনো ঘুরিয়ে চলেছেন বায়োস্কোপের রিল। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। বরিশালের বাজারে চড়া মাছের দাম। সামুদ্রিক ও চাষের মাছ পর্যাপ্ত থাকলেও নদীর মাছ প্রায় বাজার শূন্য। বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন বাজারে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ কেমন, প্রকারভেদে দামের পার্থক্য কত? শাফিন, একটু জানিয়ে রাখি, আজ সকাল থেকে এই পোর্ট রোড পাইকারি মাছ বাজারে ক্রেতা সমাগম বেশ কম। যেহেতু গতকালকে শবে বরাত অনুষ্ঠিত হয়েছে, তারপরে আজকে বাজার একটু ফাঁকাই রয়েছে। তবে মাছের দাম কিন্তু বেশ চড়া রয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি যে মাছের সরবরাহ বেশ কম থাকার কারণেই মাছের দামটি চড়া ছিল। আজকেও একই অবস্থা এবং মাছের সরবরাহ আজ কিছুটা কমও দেখা যাচ্ছে। যেমন রুই কাতল মাছ এই সময় কিন্তু চাষের যে মাছটি, সেটি বেশ ভালো সরবরাহ হয়ে থাকে, কিন্তু আজকে বাজারে রুই কাতলের সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে, নেই বললেও চলে। এছাড়া পাবদা মাছ 350 থেকে 380 টাকা, এছাড়া চিংড়ি মাছ 600 থেকে 800 টাকা পর্যন্ত বড় আকারের যে চিংড়ি মাছগুলো রয়েছে। এছাড়া কোরাল মাছ 700 থেকে 800 টাকা এবং সমুদ্রের যে সুরমা মাছ, সেটির সরবরাহ বরিশালের বাজারে বেশ ভালো, সেটি 190 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছের কথা যদি বলি, 280 থেকে 300 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এগুলো সব কিছুই আসলে চাষের মাছ। তবে একসময় এই বরিশালের বাজারে নদীর মাছের বেশ সরবরাহ থাকলে কিংবা পরিচিত থাকলেও বর্তমানে সে চিত্র একদম নেই বললেই চলে। বর্তমানে আসলে চাষের মাছের উপরেই নির্ভর করে চলছে বরিশালের এই বাজারটি এবং ইলিশ মাছের সরবরাহ এই মুহূর্তে আসলে থাকারও কথা নেই, যার কারণে যে কয়টি মাছ আছে সেগুলোর দামও কিন্তু বেশ চড়া যাচ্ছে। এবং অন্যান্য যে তেলাপিয়া মাছের সরবরাহ যদি বলি, তেলাপিয়া মাছ 600 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পোয়া মাছ আজকে বাজারে 220 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য মাছগুলো রয়েছে সেই মাছের উপরেও বরিশালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে এবং বাজারে ক্রেতা সমাগম কম থাকায় বেচা কেনাও কিছুটা কমে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই পাইকারি বাজারটি মূলত বরিশালের প্রধান একটি পাইকারি বাজার। এইখান থেকেই বরিশালের যে আশপাশের বাজারগুলো রয়েছে স্থানীয় পর্যায়ের, সেই বাজারগুলোতে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে এবং এখানে যে চাষের মাছটি সরবরাহ করা হয় সেটির বেশিরভাগই ময়মনসিংহ কিংবা যশোর, খুলনা এসব জায়গা থেকে সরবরাহ করা হয় এবং সেই ট্রাকগুলো থেকেই কিন্তু সকালে দেখে যে মাছ নামানো হয়। এই যে চাষের মাছের মধ্যে বেশিরভাগ সরবরাহ থাকে পাঙাশ মাছ, বিশেষ করে সেই পাঙাশ মাছের সরবরাহ আজ বেশ কম দেখা যাচ্ছে। আজকে সিলভার কাপ কিংবা কার্প জাতীয় যে মাছগুলো, সেই মাছগুলোর সরবরাহ, তেলাপিয়া
কিছু কোরাল, এগুলোর সরবরাহ মোটামুটি দেখা যাচ্ছে। তবে ক্রেতা কমার পাশাপাশি সরবরাহও বেশ কম আজকে বাজারে দেখা যাচ্ছে। এবং অন্যান্য যে দিনগুলোতে এই সময় বাজার বেশ জমজমাট থাকলেও আজকে বাজারে ক্রেতা সমাগম বেশ কম, এবং ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতা সমাগম কম থাকায় বেচাকেনাও কিছুটা কমে এসেছে আজকে বাজারে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। বরিশাল থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এখন বাজারে একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আবারও। দেখছেন এখন বাজার। শেরপুরে সূর্যমুখী চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। তেলবীজ উৎপাদনের পাশাপাশি তৈরি হয়েছে কৃষি পর্যটনের নতুন সম্ভাবনাও। জনপ্রিয় এই সূর্যমুখীর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। আর জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। উঁচু করে মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি সূর্যমুখী। বাতাসে দোল খাচ্ছে হলুদ ফুলের মেলা। চোখ জোড়ানো এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে শত শত দর্শনার্থী। শেরপুর সদরের শেরিচর এলাকার সূর্যমুখী বাগান। শেরপুর জামালপুর মহাসড়কের পাশের এই বাগান এখন সবার পরিচিত। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের জেলা থেকে আসছেন অনেকে। পিছিয়ে নেই ভিডিও তৈরি করা ব্লগার, ইউটিউবার ও টিকটকাররাও। সদর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্মণপুরে কৃষকরা শুরু করেন সূর্যমুখী চাষ। বিঘা প্রতি চাষের খরচ 10 থেকে 12,000 টাকা, আর আয় হয় 15 থেকে 20,000 টাকা। সূর্যমুখীর গড় ফলন প্রায় 14 মণ এবং প্রতি মণ সূর্যমুখীর বীজ বিক্রি হয় 2500 থেকে 3000 টাকায়। এছাড়া প্রতি দর্শনার্থীর জন্য 50 টাকা প্রবেশ ফি নির্ধারণ করেছে কৃষকরা। এতে প্রতিদিন গড় আয় হচ্ছে 15 থেকে 20,000 টাকা। ফুল থেকে বোঝা যায় এবার আশা করা যাচ্ছে যে অনেক ভালো ফলন হবে। এছাড়া আমাদের এবার অনেক মানুষের চাপ, দর্শনার্থীদের অনেক চাপ। এবার আমি আশা করছি যে 20,000 টাকা আমার খরচ, আমার যে 40-50,000 টাকা লাভ টিকবো। আমরা 4.5 একর জমি, 14 বিঘা জমি আবাদ করছি আমরা। অনেক ভালো লাগতেছে, অনেক বড় ফুলের বাগান আগে কখনো দেখি নাই, এই সর্বপ্রথম দেখলাম। এটা খুবই একটা আনকমন বাগান হয়েছে, যেখানে মানুষ এসে খুব আনন্দ পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে সূর্যমুখীর প্রদর্শনী। এছাড়া কৃষকদের নতুন ফসল চাষে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ। ভবিষ্যতে কৃষি পর্যটনেও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করছে জেলা প্রশাসন। কৃষি কিন্তু একসাথে শুধু কৃষিতে নয়, কৃষি পর্যটনে রূপান্তর হচ্ছে। মানুষ এই মাঠে এসে আনন্দে অভিভূত হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি আমাদের 15 বিঘার মতো একটা মাঠ আছে। দূর দূরান্ত থেকে দেখতে আসছে, এই সৌন্দর্য উপভোগ করতে আসছে। এরকম কৃষি পর্যটনের অনেক সুযোগ আছে। শেরপুর যেমন পর্যটনের একটা জেলা, তো এই সূর্যমুখী ফুল দিয়ে এই কৃষি পর্যটনের আর একটা এভিনিউ আমাদের চালু হলো। চলতি বছর জেলায় প্রায় 14 টন সূর্যমুখী বীজ সংগ্রহের আশা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নওগাঁয় অন্যান্য বছরের তুলনায় বেড়েছে সরিষা চাষ। সাথে ক্ষেতের পাশে মৌ বক্সে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মৌখামারিরা। এতে একদিকে ফুলের পরাগায়ন বেড়েছে, সরিষায় ফলন এবং মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মৌখামারিরা। চলতি মৌসুমে জেলায় সরিষা ফুল থেকেই প্রায় 3 কোটি টাকার মধু সংগ্রহের আশা কৃষি বিভাগের। নওগাঁ থেকে আব্বাস আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁর 11টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার চাষ হয়েছে। প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে নওগাঁয় ছুটে আসেন বিভিন্ন জেলার মৌখামারিরা। সরিষা ক্ষেতের পাশে এভাবেই বক্স বসিয়ে সংগ্রহ হচ্ছে মধু। এই পদ্ধতিতে মৌসুমে অন্তত 6 থেকে 8 বার মধু পাওয়া যায়। খাঁটি মধু পেতে ভিড় জমান ক্রেতারাও। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। রাজশাহীর মোহনপুর থানার দর্শনপাড়া গ্রামের মৌচাষী রুহিনুল ইসলাম রুস্তম। তিনি এবছর নওগাঁর মান্দা উপজেলার সোনাপুর গ্রামে 100টি মৌবক্সের মাধ্যমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। ইতোমধ্যেই প্রায় 10 লাখ টাকার মধু সংগ্রহ করেছেন। আরও প্রায় 5 লাখ টাকার মধু সংগ্রহের আশা তার। মোটামুটি আমি 50 মণ মধু সংগ্রহ করেছি। আরও 5টা হারভেস্ট দিলে আপনার 50 মণ মধু আশা করা যাচ্ছে হবে।
রুস্তমের মতো আরও অনেকেই মৌবক্স বসিয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। এবছর কুয়াশার পরিমাণ কম থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় মধুর উৎপাদনের সাথে পরাগায়নের মাধ্যমে বেড়েছে সরিষার ফলন। আর এসব কাজে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার ও তরুণের। আমি এবছর 2 বার নিষ্কাশন করছি, আরও একবার করব। 15 মণ মধু হবে, যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। মাছি যেখানে বসবে না সেখানে ফলন সীমিত, আর যদি মাছি বসায় তাহলে আপনার 6 থেকে 6.5 মণ হারে ফলন পাবে। মৌচাষীদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছেন তরুণ উদ্যোক্তারা, যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে অনেক ক্রেতাই কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ না করায় আর্থিক ক্ষতিতে পড়ছেন উদ্যোক্তারা। যে ইনকামটা হয় সেখান থেকে আমার সংসারের কিছু খরচ হয় এবং কিছু হাত খরচটা হয়ে থাকে। অনেকে হচ্ছে রিটার্ন দিয়ে পাঠায়, আবার যেমন হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আমরা আগেই নিই না, যেটা বললাম ক্যাশ অন ডেলিভারি। জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান, সরিষা চাষের পাশাপাশি মধু উৎপাদন বাড়াতে পরামর্শ ও কৃষকদের সচেতনতা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। মৌবাক্স স্থাপন করার মাধ্যমে মৌমাছি সরিষার ক্ষেত্রে বিচরণ করলে সরিষার পরাগায়নটা ভালো হয়। এই পরাগায়নের কারণে সরিষার ফলন 10 থেকে 15% বৃদ্ধি পায়। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় প্রায় 60,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে জেলায় প্রায় 1 লাখ কেজি মধু সংগ্রহের আশা, যার বাজার মূল্য অন্তত 3 কোটি টাকা। এখন নওগাঁ। সময় হলো আরও একটা বিরতির। ফিরব একটু পর, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। শিশুকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে দৃষ্টি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতায় চিকিৎসাও করাতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি যুবক এই গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছেন নানা কাজে। মুরগির খামার বদলে গেছে তার জীবনে। টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের ঘাটেলের শিশিরচালা গ্রামের আব্দুল গফুর 9 বছর বয়সেই টাইফয়েড জ্বরে হারান দৃষ্টিশক্তি। তবে অন্ধত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই যুবকের কাছে। সফল মুরগির খামার গড়ে তুলে সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। আব্দুল গফুর জানান, তার সংগ্রাম ছিল দীর্ঘ ও কঠিন। প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শে 2015 সালে গড়ে তোলেন মুরগির খামার। ডিম সংগ্রহ থেকে মুরগির খাবার দেয়া সবই করেন নিজের হাতে, পাশাপাশি নিখুঁতভাবে করেন কৃষিকাজও। প্রথম অবস্থায় মনে করেন এটা মানুষটা আমার ভয় দেওয়া পরে আমি ইনশাল্লাহ আমার মনে হয় আমি পারবো, আমার একটা সাহস ছিল। আস্তে 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 মনে করেন আমি আমার সাহস হয়ে গেছে, আমার মানুষেরই আমি হনি দেই। স্বজনরা জানান, ছোটবেলায় দৃষ্টিশক্তি হারালেও পরিবারের বোঝা হতে চাননি এই যুবক। সমাজের কাছে এখন সে আদর্শ। কৃষি কাজ করে, আবার ফার্ম করে নিছে, এটাও দেখশন করে, খাওয়ান দেয় মুরগিরা, ডিম উঠায়। লেবু ক্ষেত, তারপরে যে বড়ই ক্ষেত, পরে হলো ধান কাটা, তারপরে গরু ছাগল সবকিছু করতে পারে। ফ্যামিলির যত টাকা পয়সা লেনদেন, যত যা কিছু খরচপাতি উনি সব বহন করে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, 10 বছরে অনেক খামারি ঝরে পড়লেও অটল ছিলেন গফুর। তাকে সরকারি মেডিসিন বরাদ্দের পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তারা। প্রতিবন্ধী হওয়ার পরেও উনি একজন সফল খামারি। ওনাকে দেখে কিভাবে বেকার যুবকরা একজন বেকারত্ব দূর করে সফল হতে পারে, আমরা সেই গফুর একজন তার উদাহরণ, এবং তাকে নানা ধরনের সহায়তা দেওয়ার আমরা প্রতিশ্রুতি দিই। অনেক খামারি আছে যে সে সবকিছু দেখে, তার চেয়ে অনেক বড় শিক্ষিত, সে কোনো শিক্ষিত না, কিছুই জানে না, তারপর সে চোখেও দেখে না, তাহলে সে মুরগিরে বুঝে কি হবে, কারণ সে মুরগিতে সময় দেয়। গফুরের হার না মানার গল্প এখন অনুকরণীয় বলছেন স্থানীয়রা। এখন টাঙ্গাইল। এবারে দেশের বাইরের খবর। সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় $5 বা 600 টাকায়। বেশ কিছু অঞ্চলে ডজনের দাম ছাড়িয়েছে 1200 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চাহিদার তুলনায় যোগানে তৈরি হয়েছে সংকট, যা 6 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাও নেই। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত।
পুষ্টিগুণে ভরপুর সুষম খাদ্য ডিম। স্বাস্থ্যকর খাবারটি সুপারফুড হিসেবেও পরিচিত। স্বল্প মূল্যের কারণে অধিকাংশ মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই সুষম খাবার। তবে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি পুরোটাই উল্টো। আটলান্টিক পারে অতীতের সকল রেকর্ড ভেঙেছে ডিমের বাজার। বর্তমানে দেশটিতে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে $4.95 বা 600 টাকায়, অর্থাৎ দামের দিক থেকে এক একটি ডিম হাঁকিয়েছে অর্ধশতক। কিছু অঞ্চলে প্রতি ডজন ডিমের দাম $10 বা 1200 টাকার বেশি। অস্বাভাবিক এই দাম বাড়ার পেছনে বার্ড ফ্লুকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। শুধু গেল বছরই দেশটিতে এভিয়ান ফ্লুয়ের সংক্রমণে মারা গেছে 4 কোটির বেশি মুরগি। 2022 সাল থেকে সংক্রামক রোগটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সরকারের নির্দেশে প্রায় 15 কোটি মুরগি ও হাঁসকে নিধন করতে হয়েছে, যার মধ্যে গেল জানুয়ারিতে এর সংখ্যা ছিল 2 কোটির বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু নিয়ন্ত্রণে না আসায় ভোক্তাদের চাহিদা থাকলেও যোগানে তৈরি হয়েছে সংকট। I think it's unfortunate because if there's bird flu involved, it's a serious thing. These are in our pockets because we work very hard and we don't really get paid enough for the work we put in. The minimum wage and stuff, it's like most people are struggling to get off their feet and like they're paying everything, but it's still not enough. Price of eggs has gone up because of the supply-demand relationship. It's a highly inelastic commodity, which means it doesn't, the demand for it doesn't move when the supply is tightened, and so the price moves up, unfortunately, with it. ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 10টি অঙ্গরাজ্যে খাঁচায় আবদ্ধ মুরগির ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা সংকটকে আরও ঘনীভূত করছে। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি বছর ডিমের দাম বাড়তে পারে 20%। তাই বার্ড ফ্লু সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগাক্রান্ত ও বয়স্ক মুরগি অপসারণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, যা বাস্তবায়নে লেগে যেতে পারে আরও 3 থেকে 6 মাস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইউক্রেনেই ন্যাটো বানানোর হুঁশিয়ারি দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মানিতে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী মিউনিক সিকিউরিটি সম্মেলনে এ কথা বলেন তিনি। সে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাইড টেবিল বৈঠক করেন জেলেনস্কি। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি। যুদ্ধবিরতির রূপরেখা সাজাতে দুপক্ষকেই ছাড় দেওয়ার কথা বলেন ট্রাম্প। ইউক্রেনকে দেয়া হবে না ন্যাটোর সদস্যপদ, সেই সঙ্গে কিছু অঞ্চল রাশিয়ার দখলেই থাকবে বলে জানান তিনি। যুদ্ধবিরতিতে পুতিন রাজি না হলে বাণিজ্যিক মারপ্যাঁচে ফেলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন মধ্যস্থতার কাজ করছেন ট্রাম্প, গুরুত্বপূর্ণ এই সময়টাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সুযোগ হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলার। জার্মানিতে শুক্রবার শুরু হওয়া 3 দিনব্যাপী মিউনিক সিকিউরিটি কাউন্সিল সম্মেলনে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন তিনি। সে সময় ন্যাটো সদস্যপদ না পাওয়ার বিষয়ে জেলেনস্কি বলেন, এর বিকল্প হিসেবে ইউক্রেনেই ন্যাটো বানাবেন তিনি। ইউক্রেনীয় সেনাদের সংখ্যা আরো দ্বিগুণ করার বিষয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। If it's not NATO for today, if it's not NATO, we will ask tomorrow. It doesn't matter. But if we're speaking about today, what alternatives? What the alternatives? I don't know. What I see, if we don't have NATO, real NATO, we will make NATO in Ukraine. It means that we need to increase our soldiers, our army, twice. We have 110 brigades. Russia has 220 brigades, real brigades. So they are 2 times bigger than we for today. Really, I hope that. তবে মিষ্টি কথায় শান্ত হওয়ার পাত্র নন পুতিন। মিউনিক সম্মেলনে এমন আতঙ্ক জানিয়ে সকলকে সতর্ক করেছেন জেলেনস্কি। শঙ্কা জানান, আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশেও হামলা চালাতে পারেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন সতর্কতায় কিছুটা নড়ে চড়ে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ন্যাটোকে আরও শক্তিশালী করা হবে। প্রতিপক্ষ চীন ও রাশিয়া ইউরোপের কোনো ক্ষতি করতে পারবে না বলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোকে আশ্বস্ত করেন তিনি। The threat that I worry the most about
vis-a-vis Europe is not Russia, it's not China, it's not any other external actor. And what I worry about is the threat from within, the retreat of Europe from some of its most fundamental values, values shared with the United States of America. We need real security. সম্মেলনের ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনের চেয়ারম্যান উর্সুলা ভন দের লিয়েন সহ মার্কিন সিনেটরদের সঙ্গে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন এখন বাজার। এবারে খেলার খবর। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকরা চাইছেন নাজমুল হোসেন শান্তর হাতেই ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ। ওয়াসিল হক পান্থ জানাবেন বাকিটা। জিতবে বাংলাদেশ, আমি বাঙালি, বাংলাদেশ সাপোর্ট করবো অবশ্যই। চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায়। বড় কথা হচ্ছে রিকি পন্টিং এর একটা কিন্তু জবাব দিতে হবে। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই। 2017 সালে সমর্থকদের প্রত্যাশা এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে। সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল। তারুণ্যের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার। সিনিয়র জুনিয়রের কম্বিনেশন সাথে তারুণ্যের যে একটা এক্সট্রা শক্তি তা এবং দল ফর্মে আছে, ভাগ্য সহায় হবে। আমি একেবারে সর্বোচ্চ আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেছি। বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে যে লাইন আপটা যে রয়েছে, আমার মতে এটা অবশ্যই তারা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো উপযুক্ত একটা লাইন আপ। সবাই যদি সবার জায়গা থেকে ভালো খেলে তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন শিরোপা জেতার লক্ষ্যেই টুর্নামেন্টে পা রাখছে বাংলাদেশ। অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, বরং আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার। আমার টিমটা যদি পুরো গোছানো থাকতো, আমার টিমটা যদি ভালো পারফরমেন্স প্লেয়ার থাকতো, এখন কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়েছে। আমরা পজিটিভ নিয়ে থাকতে চাই, বাট তারপর আমি ওভারঅল বলবো আমরা মুখে খেলি বেশি আমরা মাঠের থেকে। তা আমাদের কথা মাঠের খেলাটা খেলো, একটা বিট করে তো একটা যেতে হবে। তা আমি আগেই আমার ট্রফিটা দিক দিয়ে বলবো, ট্রফি তো অনেক দূর, আমার খেলে যেতে হবে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ। সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেয়ার। আমি বললাম না, আমি এদের ব্লাইন্ড ছেড়ে দিব। এদের এখন ওখানে আর বাড়ি খেয়ে আগে মজবুত হোক। ইয়াং যত প্লেয়ার আছে এদের আপনি ফ্রিভাবে থাকতে হবে এবং ফ্রিভাবে খেলতে দিবে। দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর ঠিকই দেখবেন এদের মতো সার্ভিস দিবে। তবে বড় মঞ্চে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকদের প্রত্যাশা বৈশ্বিক আসরের যে ট্রফি খরা সেটি এই টুর্নামেন্ট দিয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ। প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন কতটুকু ঘটাতে পারবে টাইগাররা? ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাজার শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নির্বাচন ও সংস্কার নিয়ে আজ থেকে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু। বিকেলে প্রথম সভায় অংশ নেবে বিএনপি। আন্দোলনে আহত 4 জনের চোখে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন। শিগগিরই আরও 40 জনের, অনেকে ভুগছেন মানসিক অস্থিরতায়। দক্ষতার ঘাটতিতে বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকের মজুরি কম, চাহিদা ভিত্তিক কর্মী তৈরির পরিকল্পনা সরকারের। এই মানুষগুলি অফকোর্স তাদের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওয়েজ হওয়া উচিত বলে আমি মনে করছি। এই স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি। কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘর নিয়ে আগ্রহ কম দেশীয় পর্যটকদের। সরকারি পৃষ্ঠপোষকতার পরিসর বাড়ানোর তাগিদ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।